তো স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘরেই, আবেগের বহিঃপ্রকাশ। একটা মেয়েকে মেরে দিল এরম করে, একটা ডাক্তার মেয়ে ডাক্তারি আর্জি করে, বহিঃপ্রকাশ তো থাকবেই সাধারণ মানুষের। তাহলে রিপোর্টে যে জায়গাটা নিয়ে সবাই একটা প্রশ্ন তুলছে যে একজনেই যদি গলা টিপে মারে তাহলে নাকটা তার কে বন্ধ করে দিয়েছিল, মানে এক হাতে গলা টিপছে এক হাতে নাক টিপছে। খবর সময় করেছে, কিভাবে করেছে তো সবই স্পেকুলেশন। আগে তো হ্যাঁ, স্পেকুলেশন। দিল্লিতে কিছু হলে মোদি মোদিজি রিজাইন করবেন, বা ভারতবর্ষের কোনো জায়গায় কিছু হলে কিন্তু প্রধানমন্ত্রী এটা এক অদ্ভুত অন্ধকারের সামনে দাঁড়িয়ে আমরা আলোর সন্ধান করছি। বাংলার এখন একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। দেশের এখন একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। সেই আন্দোলনকে বোঝার জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন অরুণাভ ঘোষ। তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার লাগে না। অরুণাভদা, আপনাকে প্রথমেই স্বাগত। একটা কথা বলি, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে বাংলায় এই যে ধর্ষণের ঘটনা ঘটলো, এই যে খুনের ঘটনা ঘটলো, সেখানে পুলিশি ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা ভয়ঙ্করভাবে লুকিয়ে আছে। 14ই আগস্ট যখন ছাত্রছাত্রীরা আন্দোলনের মধ্যে রয়েছে, জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের মধ্যে রয়েছেন, তখন একদল লুম্পেন এসে যে ভাঙচুর করলো, সেখানেও পুলিশি ব্যর্থতা ভয়ঙ্করভাবে রয়েছে। রাজ্য সরকার একটি মেয়ের নিরাপত্তা দিতে পারেনি কর্মক্ষেত্রে। এই সামগ্রিক ব্যাপারটাই কীভাবে দেখছেন? প্রথমত মেয়েটি যে হয়েছে রেপ এবং মার্ডার, তার শাস্তি হলো ফাঁসি। সে লোকটাকে ধরেছে এখন অব্দি। আর মুভমেন্ট তো স্বাভাবিক বহিঃপ্রকাশ ঘরেই, আবেগের বহিঃপ্রকাশ। একটা মেয়েকে মেরে দিল এরম করে, একটা ডাক্তার মেয়ে ডাক্তারি আর্জি করে, বহিঃপ্রকাশ তো থাকবেই সাধারণ মানুষের। তাহলে আপনি বলছেন যে নির্যাতিতার মা তিনিও বলছেন যে এই খুনটা কেউ একা করতে পারে না। এছাড়া ছাত্র আন্দোলন থেকেও এই দাবি উঠে আসছে যে এই খুনের পেছনে আরো অনেক বড় মাথা আছে। সন্দীপ ঘোষের দিকে ইঙ্গিত আসছে। নাম বলুক না, তারা বলছে না, স্পেসিফিক বলুক। তারা তো পরিষ্কার বলছে সন্দীপ ঘোষের দিকে বলে যে তোমার তো একটা চাই, প্রমাণ চাই, সেটা বলো। তাদের তো স্পেসিফিক নাম বলার দায় না, দায় তো পুলিশের। তাই তো বলছি, তাহলে তারা দায় যখন নেই, তাদের কথা শোনারও দরকার নেই। পুলিশের কাজ। পুলিশ এটা বলেছে যে ছেলেটা রেপ করেছে এবং মার্ডার করেছে, ধরা পড়েছে সে, এবং তার শাস্তি হলো মৃত্যু। এবং রেপ আর মার্ডার জেনারেলি 5 জন মিলে করে না, একজনই করে। যখন পারে না, গলা টিপে মেরে দেয় বা মাথায় বাড়ি মেরে ফেলে। কিন্তু অটোপসি রিপোর্টে যে জায়গাটা নিয়ে সবাই একটা প্রশ্ন তুলছে যে একজনেই যদি গলা টিপে মারে তাহলে নাকটা তার কে বন্ধ করে দিয়েছিল, মানে এক হাতে গলা টিপছে এক হাতে নাক টিপছে। খবর সময় করেছে, কিভাবে করেছে তো সবই স্পেকুলেশন। আগে তো হ্যাঁ, স্পেকুলেশন। ফাঁসি হবে, ছেলেটার ফাঁসি হবে। মৃত্যুদণ্ড দিয়ে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে কি এই ধরনের ঘটনা কমানো যায়? কমানো যায় না, এটা ইনস্টিংক্টে হয়। নির্ভয়া কাণ্ড থেকে আমরা দেখে আসছি, যার মধ্যে ক্রিমিনাল ইনস্টিংক্ট থাকে সে করে দেবে। জন্ম থেকে কেউ ক্রিমিনাল ইনস্টিংক্ট হয়, হবে না কেন? জেনেটিক ব্যাপার থাকে, হয়। একটা ছেলে একই ক্রিমিনাল হলো আর একটা হলো না, হতেই পারে। কিন্তু ক্রিমিনাল তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে সমাজের সে একটা প্রতিফলন, মানে সমাজ মানুষকে ক্রিমিনাল তৈরি করে। সমাজের ধরো 10 কোটি লোক আছে, তার 10টা ইনসিডেন্ট হলো, তার সেটা 10 কোটি লোকের উপর বর্তায় না। আমরা বর্তে দিই, তা তো না। সাধারণ লোক, মানুষ ভালো না, মানুষ ভালো নিয়ে আমার প্রশ্ন না, কিন্তু 10টা ঘটনা হলেও সমাজ কি তার দায় এড়াতে পারে? সমাজ কি করে দায় এড়াবে? আমি রাত্রেবেলা হলো কাউকে রেপ করে মার্ডার করে দিলাম আমার বাড়ির মধ্যে, তো সমাজ কি করবে? সমাজ পরে এটাকে নিয়ে হইচই করে এটা না হয়, যাতে তার সচেতনতা ছড়িয়ে দিই। কিন্তু বাংলার যে নির্ভয়ার কাণ্ডটা আমরা দেখলাম, সেখানে সে কর্তব্যরত অবস্থায় ছিল এবং সেখানে হঠাৎ করে একটি ছেলে যার নাম সঞ্জয় রায়, তিনি চলে গিয়ে ঠিক অমুক জায়গাটায় চলে গেলেন, সেমিনার রুমে চলে গেলেন। তাহলে ওখানে প্রশাসন কি করছিল? পুলিশের তো বলা যাচ্ছে না, পুলিশ কি করবে? আমার এখানে তো তোমায় আমি মার্ডার করে দিলাম, একটা তো নিরাপত্তা সে রেখেছে। হাইকোর্টে তো নিরাপত্তা আছে। আমি এখানে তোমায় গুলি করে মার্ডার করে দিলাম সাইলেন্সার দিয়ে। মার্ডার করার পর তো ঘটনার সূত্রপাত হয়, যে তদন্তের, সেই হয়েছে। এই বিষয়টা নিয়ে বিজেপি যেভাবে বলছে দফা 1 দাবি 1, তারা বলছে মুখ্যমন্ত্রী শুধু পদত্যাগ চাই, তাদের আর কোনো দাবি নেই। ওটা পলিটিক্যাল বক্তব্য। তা দিল্লিতে কিছু হলে মোদিজি রিজাইন করবেন, বা ভারতবর্ষের কোনো জায়গায় কিছু হলে কিন্তু প্রধানমন্ত্রী, এটা পলিটিক্যাল বক্তব্য, পলিটিক্সের কথা বলেছে। কিন্তু মহিলাদের নিরাপত্তাও তো একটা বিরাট পলিটিক্যাল দাবি। হ্যাঁ, আছে তো, সারা ভারতবর্ষ জুড়ে আছে।
রাহুল গান্ধী নিজে বলেছেন প্রশাসনের এক্ষেত্রে বড় ব্যর্থতা রয়েছে। ব্যর্থতা আছে, ব্যর্থতা তো আছেই, তবে ঘটনা ঘটে যাওয়ার পর অনেক কিছু ভাবা যায়। ঘটনা ঘটার আগে আমি বুঝবো কি করে কে কাকে রেপ করবে, কে কাকে মার্ডার করবে। 18 দিন হয়ে গেল সিবিআই তদন্ত চলছে, সিবিআই আর রাজ্য পুলিশের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? আমি সবসময় রাজ্য পুলিশকে এগিয়ে রাখি আপাতত, কারণ সিবিআই এর ওপর এত মামলা চেপে গেছে যে তাদের সেই সংখ্যার অফিসারও নেই এবং সেই এক্সপার্টাইজও নেই। আজকে বলো না, সিবিআই একটা কেস দেখাও যে তদন্ত করে শেষে অভিযুক্তকে শাস্তি দিতে পেরেছে, নেই। কিন্তু রাজ্য, অনেকের প্রশ্ন তুলছেন রাজ্য যেভাবে জাস্ট ওই সঞ্জয় রায় ধরা পড়ার পরেই বললো নির্ভয়ার নামে একটা হাসপাতাল তৈরি করে দেওয়া হবে, মানে একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এদের ফাঁসি দিয়ে দেওয়া হবে, তার মধ্যে কি একটা ইনস্ট্যান্ট জাস্টিসের বিষয় লুকিয়ে ছিল না, একটা রাজনীতির বিষয় লুকিয়ে ছিল না? না, সে তো আছে, সে তো আছে, সে যেই হোক রাজ্য সরকার তো সেটা বিরুদ্ধে বলতেই হবে। কিন্তু তুমি আমি বললাম, আমি তো বারে বারে বলছি, তুমি আমায় গুলি করলে বা আমি আমায় গুলি করলাম, আমি তোমায় গুলি করলাম, তো যতক্ষণ ঘটনায় ঘটছে ততক্ষণ পুলিশ কি করবে, প্রিভেনশন কি করে দেবে? সব ক্ষেত্রে কিন্তু দেওয়া যায়? সব ক্ষেত্রে দেওয়া যায় না, কিন্তু ওখানে যেটা দেখা যাচ্ছে নিরাপত্তার কোনো নটাই নেই, যে যে যা খুশি তাই করতে পারতে, এরকম একটা অভিযোগ। এখানেও তো তাই, তোমায় আমি মেরে দিলাম বা তুমি আমায় মারলে, কিন্তু এখানে আমি চারদিকে দেখছি একটা নিরাপত্তার ঘেরাটোপ আছে, তার মধ্যে মেরে দিলাম, সেটা তো রাজ্য করে কি নেই? নিরাপত্তা নেই, সবই আছে, লোক আছে। চিফ জাস্টিস পরিষ্কার বলছেন যে সেদিন ওই মেয়েটাকে নিরাপত্তা দিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে। চিফ জাস্টিস বলেছে, তার কথা বলেছে। এটা সম্ভব? ওর মেয়েকে কে কে রেপ করবে আমি আগে থেকে ধরবো বলে খালাস? বলেছে কিনা জানি না চিফ জাস্টিস, হয় না। ঘটনা ঘটে, তারপর যদি অ্যাকশন, আপনি দেখবেন যে খবরের কাগজে যে রিপোর্টগুলো পেয়েছি, যাই হোক সেইটা বলছি, এটা হচ্ছে ঘটনা ঘটলো, তারপর শুরু হয় কে কাকে রেপ করবে। রেপ করার আগে অবধি তো ঘটনার সূত্রপাত হয় না। সুতরাং মেয়েটি কি কারণ একটা বৃহত্তর চক্রান্তের বলি হয়েছিল? আমি বলতে পারছি না, তবে রেপ যখন হয় তখন বৃহত্তর না, ব্যক্তিগত কারণেই রেপ করে এবং মেরে ফেলে, রেজিস্ট করলেই মেরে ফেলে। যখন এই বাধা দেবে মেয়েটা, গলা টিপে মেরে ফেলে। অনেকে বলছেন যে ক্রাইম সিন বদল ঘটনা হয়েছিল, অন্য জায়গায় খুন করে এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। সেটা প্রমাণ কি? সে তো সব শোনা কথা না, একটা যুক্তি যেটা আদালতে উঠে আসছে, ধরুন একটা রেপের ঘটনা যদি হয় তাহলে মেয়েটার চুল অত পরিপাটি থাকবে, আমার সাথে আপনার ধস্তাধস্তি হলো, আমার চুল পরিপাটি থাকবে? কে বলেছে এখনো? এই তথ্যটা কে দিয়েছে? সংবাদপত্রে আমরা সংবাদপত্র কি এসে গেল? তথ্য হলো, আগে ধরে তদন্ত করে বলবে যে এই ঘটনা ঘটেছে। আজকে দেখছি গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখেছি যে এই ঘটনার পরে অসমে এরকম একটা ঘটনা ঘটলো, তারপর আপনার যদি আমরা বদলাপুরে দেখি মহারাষ্ট্রে, যেটা নিয়ে বন্ধ ডেকেছিল, মহারাষ্ট্রে আমরা দেখলাম শিবাজির যে অত বড় স্ট্যাচু সেটা একেবারে মানে ভেঙে চুরমার হয়ে গেল, 236 কোটি টাকা দিয়ে করা জায়গাটা। তার মানে কি রাজনীতি এখন একভাবে প্রবলভাবে লুম্পেনাইজেশনের দিক না? লুম্পেনাইজেশন না, হ্যাঁ নিশ্চয়ই। ক্ষমতায় থাকলে চুরির টাকা থাকে, সেখান থেকে সরানো যায়। আমি 500 কোটি টাকার একটা প্রজেক্ট দিলাম, আমি 50 লাখ সরিয়ে রাখলে কেউ ধরতে পারবে না। হয়েছে, হতেই পারে, হয়েছে। পশ্চিমবঙ্গে কি মনে করছেন এই আন্দোলনের ফলে কি বিরোধী শক্তি আবার চাঙ্গা হবে? কংগ্রেস সিপিএম এর কি চাঙ্গা হবার কোনো সুযোগ আছে? এখনো অবধি সেভাবে হতে পারে, চাঙ্গা হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কেন হবে না? কিন্তু সেই স্ট্রেংথটা এখনো হয়নি, সিপিএমও না, কংগ্রেসও না, যেটা বিজেপির কিছুটা হয়েছে। আপনাকে উই ওয়ান্ট জাস্টিসের আন্দোলনে ডাকা হয়েছিল, আপনি গেছিলেন, পার্টিসিপেট না, করেছিলেন? আমায় কেউ ডাকেনি, আর আমি এই ধরনের আন্দোলনে যাইও না। কেন? মানে রাজনৈতিক ব্যাপার। উই ওয়ান্ট জাস্টিস মানে এই যে এত মানুষ, মহিলারা বলছে রাত্রি দখল করে, এটা কি সবাই রাজনৈতিক? এরা তো নাগরিক সমাজের পক্ষে। পিছনে কোনো না কোনো রাজনীতি আছে, না ফিলোসফি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দল নিশ্চয়ই। তোমার বাড়ির মেয়ে গিয়ে রাত্রেবেলা গেছে বসে, একটা কনভিকশন থাকলে ভাই এটা আমায় করতে হবে, সেই মেয়েরাই যাবে বা সেই ছেলেরাই যাবে, অথবা যাবে কেন? আমি তাদের সাধুবাদ জানাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ, আমি যতটুকু কথা বলে দেখেছি যারা গেছেন আর কি, তারা তো সেই অর্থে রাজনীতি বলতে যেটা বোঝায় তার সাথে কোনোভাবেই যুক্ত না। হ্যাঁ, হয় ইমোশনালি হতেই পারে। আমি বারে বারে বলছি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা হলো 10 কোটি, কতজন গেছে ওখানে? এটা ব্যাপার, তারা করছে, খুবই ভালো কাজ করছে, এটা ঘটনা, খুবই ভালো কাজ করছে, সাধুবাদ জানাই তাদের। কিন্তু কি করা যাবে? একটা বিষয় আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে রেপ নামক একটা ভয়ানক ঘটনাকে রুখতে পলিটিক্স থেকে ধর্ম সমস্ত সংগঠনগুলো ব্যর্থ হলো কেন?
ব্যর্থ হলো মানে সুপারভিশনের অভাবে। তো ব্যর্থ হলো কে বুঝবে? আমি তোমায় গুলি করবো এখানে ঘরে ঢুকে, কে বলবে? একটা মেয়ে আছে আমি রেপ করবো, আগে থেকে কি করে প্রেডিক্ট করবে? না, আমি ওটা বলি, ধরো নির্ভয়া কাণ্ড ঘটলো, তার আগেও ধনঞ্জয় কাণ্ড ঘটেছে, আইন শক্তিশালী শাস্তি দিয়েছে, নানা ধর্ম বইতে, নানা আলোচনায় আমরা বারবার বলেছি যে এই ধরনের ঘটনার বিরুদ্ধে যৌন অন্য আনন্দ, যে প্লেজার যাকে বলে, সেই প্লেজারও মানুষ পায় না, তবু এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা ইনস্টিংক্টে, ক্রিমিনাল ইনস্টিংক্ট থাকে, আমরা সেটা পড়াশোনা দিয়ে চেপে রাখি, এটা উচিত নয়, বা বাবা মার শিক্ষা দিয়ে। যাদের নেই তারা করবে। তার মানে আপনি ফ্রয়েডের কথা বলছেন, নির্গেয় মন, যে মনটা একটা অন্য ধরনের কিছু করতে চায়, সেই মনটাকে ক্রিমিনাল মাইন্ড, আদৌ কি তাই? সেটা বলতে পারছি না। ক্রিমিনাল মাইন্ড মানে ক্রিমিনাল মাইন্ড মানে আমি সমাজের ভয়ে বা পড়াশোনার জন্য বা মা বাবার শিক্ষার জন্য এটা করি না। কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধেও তো অভিযোগ ওঠে, তারা বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখি যে সেনাবাহিনী জিতছে মানে অন্য দলের মহিলাদের সে দখল করে নিচ্ছে, সেখানে রেপ হচ্ছে, তারা রাষ্ট্রশক্তি এটাকে প্রশ্রয় দেয়। প্রশ্রয় না, এটা ওইটা নিয়ম, হিউম্যান সাইকোলজি। প্রশ্রয় কি ওপেনলি দেয় কি? তা দেয় না। না, ওপেনলি দেয় না, এটা ভেতরে ভেতরে যারা করে তাদের বীর বলে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, কারণ তো রাষ্ট্রের হয়ে লড়ছে বলে, রাষ্ট্র স্বার্থ আছে বলে। তার দোষটাকে যদি, রেপটাকে যদি সে তুলে ধরে, রাষ্ট্র নিজের দোষকে নিজে তুলে ধরবে কেন? তবে এগুলো যেগুলো করে, যারা করে রেপ, বেশি দিন রাষ্ট্রের থাকতে পারে না সে রাষ্ট্র, যারা সমর্থন করে যে রাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল, আমাদের দেশের চারপাশে নানা জায়গায়, মণিপুর থেকে কাশ্মীর, এরকম অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, প্রমাণ থাকে না তো বেশিরভাগই, অভিযোগ তুলে ছেড়ে দেয়, স্পেসিফিক নাম বলে না কেন? তারা তো এগিয়ে আসে না, স্বাভাবিক আসে না, সমাজের কলুষিত হবে বলে সমাজে। তো সেখানেও সমাজ দায়ী, ওই লোকটা মেয়েটা রেপ খেয়েছে, বিয়ে করো না। সেই মৃণাল সেনের একদিন প্রতিদিনের গল্প, মেয়েটা দেরি করে আসছে কেন, সুতরাং অনেক কিছু। আমি আমাদের মাকে দেখেছি, মা তো নাম করা প্রফেশনাল ছিলেন হাইকোর্টের, রাতে 9টার পর ফিরলে লোকে পাড়ায় বদনাম করতো, ছোটবেলায় দেখেছি। তারপর যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন আরে বাবা কি ব্যাপার, কি ব্যাপার। এটা মেয়েদের ফেস করতে হয় ভয়ানকভাবে। ওয়ার্ক প্লেসে যে মেয়ের বাবা মা স্ট্রং আছে সে এক জিনিস, বাবা মা দুর্বল এবং মেয়েটি যদি সুন্দরী হয় তার কপালে অনেক রকম আছে, হার্ড রিয়ালিটি। এই রেপের ঘটনা যদি আমি ছেড়েও দিই, ধর্ষণ খুনের ঘটনাটা যদি আমি ছেড়েও দিই, যে অভিযোগটা উঠছে, যেটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেখানে নাকি টাকা দিলে ফেল করলেও ডাক্তারি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হতো, সেখানে নাকি একটা ভয়ঙ্কর র্যাকেট চলছে। তার মানে রাজ্য প্রশাসন তো হাসপাতালগুলোকে সুশৃঙ্খল করতেও ব্যর্থ হয়েছে। সেটা অভিযোগ, প্রমাণ হয়, প্রমাণ হোক না। না, ওই হাসপাতালের অন্যতম একজন সুপারিনটেন্ডেন্ট, সে তো নিচে এলো, উপরেটা সে তার উপরেওয়ালাকে বিরুদ্ধে অভিযোগ করছে, প্রমাণ করুক। আমায় তো তুমি বললে অরুণাবদাকে না অন্যায় করা হচ্ছে, অরুণাবকে তো এসব বলতে হবে যে হ্যাঁ ভাই আমার ক্ষেত্রে হয়েছে, হার্ড রিয়ালিটি। আপনার কি মনে হয় যে এই অভিযোগগুলো, এই যে ছাত্ররাও যে অভিযোগ করছে, তারা তো এই ভয়ঙ্কর ঘটনা ফেস করেছে বলে অভিযোগ? ফেস করেছে মানে একটা দুটো শুনে ফেস করেছে, এগুলো জেনারেল কোথায়? আর যখনই তাকে সাক্ষী হিসেবে ডাকবে সে তো বলতে পারবে না তুমি দেখেছো ভাই, প্রথম আমার কাছে এলে তুমি দেখেছো না, হয়ে গেল। যখন এই ধরনের মানে ঝামেলায় খুব সতর্কভাবে এগোতে হয়, সব রকম প্রমাণ সহ হাতে নিয়ে এগোতে হয়। ছাত্ররা দাবি করছে যে রাজ্য পুলিশ, তাই জন্য তারা বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। ছাত্ররা যে দাবি করছে রাজ্য পুলিশ এই তদন্তে কি সম্পূর্ণ ব্যর্থ, আপনার কি মনে হয়? না, ব্যর্থ এখনো হয়নি, এখনো ব্যর্থ হবে। ব্যর্থ সেই সেন্সে একটা রেপ হয়ে গেছে, তার তদন্ত করছে। রেপ হওয়ার আগে তো বলা যায় না যে কে রেপ হবে না হবে। তদন্ত কতদিন চলবে বলা কঠিন, এবং দূর থেকে বলে দেওয়া সহজ। দূর থেকে ধরো আমাদের ঘরে 4 জন লোক আছে, এখন আমি মার্ডার হলাম, তো তোমায় ধরবে? ওদের দায়ী নেই। পুলিশকে তখনই তদন্ত করে বার করতে হয় কে করতে পারে ঘটনা, সময় লাগে। একটা বিষয় ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ভীষণভাবে এই তদন্তগুলোর ওপর একটা প্রভাব ফেলছে। থাকে, যে ক্ষমতায় আছে তার ইনফ্লুয়েন্স তো থাকেই। আমার লোক হলে আমি আটকাবার চেষ্টা করব। কিন্তু আমরা একটা দেখছি যে প্রতিদিন প্রায় 80 থেকে প্রতি সেকেন্ডে, প্রতি 30 সেকেন্ডে বোধহয় 26 জন বা 30 জন মহিলা ভারতবর্ষে ধর্ষিতা হন, তার মধ্যে একটা বড় অংশ খুনের শিকার হন। এবং আপনার খুব আশ্চর্য লাগছে যে এটা আমাদের বলেছিল মানে একটা সমীক্ষা,
এনএনএইচএসের এবং তার সঙ্গে ঘটনা তো সেটা ঘটনা। যে মহিলারা যারা কর্মক্ষেত্রে রয়েছেন, ডাক্তারির মতো কর্মক্ষেত্রে রয়েছেন, তারাও এই আক্রমণের সবচেয়ে বড় শিকার হন। না, সবচেয়ে বড় শিকার না, শিকারও সবচেয়ে বড় শিকার গ্রামের মেয়েরা হয়। হ্যাঁ, তো কিন্তু ভারতবর্ষের জনগণ সংখ্যা কত? 150 কোটি, এখন হায়েস্ট চীনের ওপর। সেখানে 15টা ঘটনা দিনে ঘটলেও কিছু এসে যায় না। আমি বলছি করা যায়। তাহলে গণতন্ত্র কি সমস্ত কিছু দেখবে সংখ্যার দিক দিয়ে, ন্যায়ের দিক থেকে দেখবে না? না, ন্যায় দিকে দেখবে তো, তাই জন্য কিন্তু বললাম সংখ্যাটা একটা বিরাট ব্যাপার। আমি বললাম তো আমি তোমায় এখন গুলি করে দিলাম, পুলিশই করবে, জানার পর আসবে তদন্ত করবে, তারপর বলবো অরুণাব গুলি করেছে কি রাম সিং গুলি করেছে। না, ইউটিউবার দেখুন সবাই গুলি করার মুডেই আছে, রাজ্যও আছে কেন্দ্রও আছে। দেখো, প্যাশনস একটা আবেগ আর যুক্তি দুটো আলাদা। এখানে পিপল আর লেড বাই প্যাশনস, নট বাই রিজনস। সেটা একটা রিজনস কি আপনার অদ্ভুত মনে হয় না যে 3টে থেকে পুলিশের যা যুক্তি, 3:30-র সময় বা 4:30-র সময় মহিলাটি খুন হয়েছে, 3:30 থেকে বা 3টে থেকে, 3টের সময় সে শুতে গেছিল, 3টে থেকে 9টা অবধি কেউ ওই সেমিনার রুমে গেল না, এটা হতে পারে? সে তো বানাচ্ছে, গল্প বানাচ্ছে। এবং ঘটনা ঘটেছে তো সবাই জানে, এখন সবাই জানে। রাত 4:30-র সময় ঘটনা ঘটেছে পুলিশের বয়ান অনুযায়ী। পুলিশের গাফিলতি সেটা। 10:30টায় পুলিশ এসছে, এফআইআর 12টার সময় হচ্ছে রাত্রি। তাই তো গাফিলতি। এই গাফিলতির পেছনে তো অনেকে বলছে যে কায়েমি স্বার্থকে রক্ষা করার একটা হাত কি রয়েছে। কায়েমি স্বার্থটা কি? সন্দীপ ঘোষ এবং তার এস্টাবলিশমেন্ট। তার পুলিশ কমিশনার সে গিয়ে রেপ করেছে বা তার অফিসার, তা তো না। তার অপদার্থটা বলা যায়, যে লোকটা কাজ করে না। হ্যাঁ, সেটাই বলছে ছাত্ররা, কেউ তো ঘটনা ঘটনা। আচ্ছা, একটা বিষয় আপনার অদ্ভুত লাগে না, সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করলেন, নিজের পদত্যাগপত্র দিলেন, তারপরেই তাকে অন্য একটা প্রিমিয়ার ইনস্টিটিউটের সেটা প্রধান করে জেনারেলি দেওয়া যে হয়। ক্ষমতায় থাকে সে সবসময় তাই আমি শেষ কথা, আমি শেষ কথা, এখানে ওকে এখানে দিচ্ছি ওখানে দেবো, এক্স অর্গানাইজেশন দিয়েছি, এক্স থেকে সরিয়ে বাই দিলাম, আমার ক্ষমতা, আমি কেন ডাউন হব? এটা ক্ষমতা একটা থাকে। হাসপাতালের ক্ষেত্রে একটা উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে, আপনাদের এখানে কি উকিলদের ক্ষেত্রে এরকম কোনো লবি না আছে? না না না, কোনো লবি নেই? না, তাহলে চিকিৎসকদের ক্ষেত্রে লবি হচ্ছে উকিল? সেটা আমি বলতে পারবো না। চিকিৎসকরা হলো চাকরি করে, মানে চাকরি করে সেখানে লবি প্রশ্ন, আমাদের ফ্রি প্রফেশন কে আমাকে আটকাবে? কারণ বলছেন এখানে ফ্রি উইলটা আছে। হ্যাঁ, আমার মামলা এলে আমি করবো, আমার কাছে মামলা এলে। হ্যাঁ, গভর্নমেন্টের যারা মামলা করে তাদের একটু অসুবিধা আছে, সরকারের বিরুদ্ধে বেশি যাওয়া যাবে না, সরকারের অন্যায়টা করলেও সেটাকে বলতে হবে ঠিক, এলে তো আমার ব্রিফ বন্ধ হয়ে যাবে। তো আমরা যেন সরকারে নিয়ে আমাদের কিছু এসে যায় না, বন্ধন নেই। এই আন্দোলনটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজ্যে, মানে এই আন্দোলনের সাথে বিজেপির সেই অর্থে কোনো সম্পর্ক ছিল না, এটা মূলত এই ছাত্র এবং জুনিয়র চিকিৎসক এবং নাগরিক সমাজের আন্দোলন ছিল, এবং নাগরিক সমাজের দাবিও আলাদা। বিজেপির এই আন্দোলনটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন? এটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্যাল গেইন করার ব্যাপার। মমতার বিরুদ্ধে যতদূর এগোনো যায়, এবং বিজেপি এখন ফোর্স, এখন বিজেপি তারা করছে। কিন্তু বাম কংগ্রেসে তো ফোর্স এখন সেভাবে নেই, আছে কংগ্রেস খুব যুক্তিবাদী লোকেদের, কিন্তু বিজেপি হলো আবেগ, এবং আবেগটা সবসময় যুক্তির উপরে যায় এখন। আর দুটো প্রশ্ন করে আজকের মতো আমরা আলোচনাকে শেষ করবো। আপনি একটা জায়গায় বলেছেন, পল সুইজিও একই কথা বলছে, যে তারা বলছেন মার্ক্সবাদকে একটু বদলানোর কথা, যেটা আপনি বলেছিলেন আনরিস্ট্রেন্ড ক্যাপিটালিজমের বিষয়টা। তখন আনরেস্টেন্ড ক্যাপিটালিজম ছিল, এই মার্কস সাহেব তার বই লিখেছে। আর ক্যাপিটালের প্রশ্ন, এখন তো রেস্টেন্ট ক্যাপিটালিজম, তুমি একটা দুম করে একটা তোমার আমি চাকর তার কৃতদাস বানাতে পারবো? আমার মালটা কেন তোমাকে জোর করে জোগাতে পারি? সেটা বাজার তৈরি করতে হবে, যে আমার মাল ছাড়া বাজারে আর কিছু মাল নেই, আমি গায়ের জোরে তোমার উপর চাপিয়ে দিতে পারি। বাজারে তো তাই দেখা যাচ্ছে, হয় আপনি একটা দোকানে গেলে পেপসি পাচ্ছেন, অথবা অন্য কিছু পাচ্ছেন, অন্য কোনো মাল পাচ্ছেন না। নেই বলে, প্রডিউস করেনি বলে। না, প্রডিউস যারা করেছে তাদের সমস্ত কিছু তারা কিনে নিচ্ছে বা তাদের উঠতে দিচ্ছে না, হতে পারে, ফলে এটাও তো একটা মনোপলি। মনোপলি তো চেষ্টা করবে, কিন্তু সরকারের তরফে আইন করে কি বলেছে যে ওই ব্র্যান্ডগুলো তৈরি করা যাবে না? আজকে রেস্টেন্ট ক্যাপিটালিজম, তুই যা ইচ্ছে তাই করবে, হবে না, গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে, মনোপলি অ্যাক্টে আছে, এ আছে। কিন্তু সেই অর্থে কি গভর্নমেন্টের ইন্টারভেনশন আমরা দেখছি, যেখানে আমরা দেখছি যে একটা গোষ্ঠী ভারতবর্ষের সব বন্দরগুলোর বরাত পেয়ে যাচ্ছে, কোথায় তো না? সে তো আছে, সেটা তো আছেই, যে গভর্নমেন্টের দোষ। এটাও ঘটনা, প্যারালাল তো কোনো ফোর্স নেই তাকে সরাবে। তোমার এই ক্যামেরাটা আমি বললাম 5,000 টাকা দিয়ে কিনবো,
আর তুমি আরেকটা লোক ধরে না 500 টাকা দিয়ে কিনবো, তুমি কাকে বিক্রি করবে? 5000-এর লোককে। এইটা আছে। মহিলাদের এই আন্দোলনকে আপনি কিভাবে দেখেন? এই আন্দোলন কি নাগরিক সমাজের কোনো দাবিকে আদায় করে ছাড়বে? সেটা জানি না, আন্দোলনটা হচ্ছে ভালো হচ্ছে, মহিলাদের এগিয়ে আসা উচিত, আসছেও। এই আন্দোলনে অনেকে বলছেন শুধুমাত্র আমরা দেখছি যে মধ্যবিত্ত মহিলাদের ডমিনেন্সটা অনেক বেশি আছে, Obviously, পড়াশোনাটা বেশি বলে। কিন্তু সাধারণ গরিব মহিলা বা তারা পেটের দায় সকালবেলা বাসন মাজতে বেরোয়, সে গিয়ে কি করবে? মধ্যবিত্ত যাদের বাড়িতে একটু পয়সা তারাই আছে, তো সবচেয়ে বেশি অত্যাচারিত হয়। অত্যাচারিত হলো, কিন্তু তার ইয়ে নেই, বাসন মাজার কাজটা ছেড়ে এসে ও বিক্ষোভ করতে গেলে তার পেট চলবে না। গোটা বিশ্বজুড়ে এখন এই আন্দোলনটা একটা অন্য প্রতীক হয়ে গেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রতীক তো ছিলই, মহিলাদের উপর আক্রমণ। আগে ধরো প্লেগ হলে লোকে চার্চে গিয়ে আশ্রয় নিত, চার্চে গিয়ে আশ্রয় নিতে সবচেয়ে বেশি ছড়াতো চার্চ থেকে প্লেগ। এবং মহিলারা বলছে লড়াই হচ্ছে সারা পৃথিবীব্যাপী এই মহিলাদের রাইট নিয়ে লড়াই হচ্ছে। অনেকে বলছেন রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, তবু মহিলাদের উপর কামদুনি থেকে এতগুলো ঘটনা। সেটা হতেই পারে। মহিলা হিসেবে তাকে মন্ত্রী দেখছো কেন? তাকে এজ এ পার্সন দেখো। সেখানে তো আমরাও গলত করছি। পার্সন বলতে মেন হতে পারে, উমেনও হতে পারে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গায় যদি অন্য কেউ হতো, একই ব্যাপার। বুদ্ধবাবু চলে যাওয়ার পর আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে, বুদ্ধবাবুকে কিভাবে মূল্যায়ন করবেন? মানুষ ভালো ছিল, এইটুকু। হ্যাঁ মানুষ ভালো ছিল। অন্য আর এই মানুষ ভালো আর আজকে পাওয়া যাবে কোথায়? তবে মমতা ব্যানার্জি হলো নিজের দল করেছে, বুদ্ধবাবু কিন্তু দল বুদ্ধবাবুকে জেতাতে দুবার হেরেও গেছিল। মানুষ হয় না ওর মতো। তবে জনগণ এখন মমতাই শেষ কথা, তাই চলছে। বুদ্ধবাবু তো একসময় মন্ত্রিসভা থেকে বেরিয়ে গেছেন, অনেকে বলছেন লেখক হিসেবে বুদ্ধবাবু অনেক বেশি সফল হতেন পলিটিশিয়ানের তুলনায়। সেটা বলা কঠিন, করেনি বলে তো তখন তার কখন হবে? যখন তুমি করবে প্যারালাল সাহিত্যিকরা আসবে। হি ওয়াজ এ গ্রেট ম্যান, বিরাট ব্যাপার। বুদ্ধবাবুর কোনো স্মৃতি মনে পড়ছে যেটা আপনি একটু শেয়ার করতে চান? ও প্রেসিডেন্সি কলেজের ছেলে, তখন ও ছিল মুখ্যমন্ত্রী, আমি বিধানসভার মেম্বার। একটু উল্টো পাল্টা বললেই ঘরে ডেকে বলতো কি ভাট বকছো, এটা ছিল। আমার মনে আছে নিশীথ অধিকারী বসে, আমি বসে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসে, কোর্ট 27 দিন ধরে বন্ধ। কল্যাণ এক কথা বলছে, নিশীথ অধিকারীকে আরেক কথা, উল্টো দিকে বুদ্ধবাবু। আমি কিছুক্ষণ বাদে বুঝলাম বুদ্ধবাবু ঠিক ধরতে পারছে না, স্বাভাবিক, একটা আইনের ব্যাপার। আমি খালি নিশীথদাকে বললাম, আচ্ছা নিশীথদা, আমরা 27 দিন ধরে বিনা রোজগারে আছি, আপনি একটু নামলেই তো আমাদের কনভিকশনটা বুঝি না, আর আপনি একটু লুজ দিলেই হয়ে যায়। তো মুখটা শক্ত হয়ে গেল, বললো ঠিক আছে যাও। সব উঠে এলাম, এই বাবু শোনো, আমি পরের বার নিশীথদাকে নমিনেশন দেবো না এবং মন্ত্রীও করবো না। হ্যাঁ, এই যে তুমি বললে যে এতক্ষণ আলাপ, আপনি একটু মানে তোমার এটা নামালেই, মানে মতবাদে চাপিয়ে দেবার যে দৌড়টা, এটা নামালেই মিটে যায়। তো তাই হলো আলটিমেটলি। অনেকে বলেন যে আজকে যদি বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো, তাহলে আর আজকে যদি বামফ্রন্ট ক্ষমতায় থাকতো, তাহলে এই ইস্যুটা নিয়ে পশ্চিমবঙ্গে একটা অন্য তুলকালাম তো হতো। তার মানে শাসক যে হবে তখন তার একটা সেট অফ যুক্তি হবে, আর সে যখন বিরোধী দলনেতা সবসময় তাহলে ন্যায় বিচার কোথায় থাকলো? তুমি ওই যে মায়ানমারের ভদ্রমহিলা বছরের পর বছর অ্যারেস্ট হয়েছিলেন, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, আনসান সুচি। আচ্ছা, সে যখন ক্ষমতা হলো, ঠিক তার বিরুদ্ধে যে যে জিনিস করেছে সরকার, সে তাই বিরোধীদের চাপিয়ে দিল। আলটিমেটলি তাকে আবার চলেও যেতে হবে। এটা ক্ষমতার, এটা মানে ক্ষমতার ব্যাপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতির সাথে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে বলছেন বাংলাদেশ করা চক্রান্ত হচ্ছে। বাংলাদেশি কেউ চক্রান্ত কেউ করতে পারে? এরকম কি হওয়া সম্ভব? বাংলাদেশে একটা চক্রান্ত হয়েছে, আনডেমোক্রেটিক ফোর্সের। হাসিনা কি ডেমোক্রেটিক ফোর্স ছিল? মেবি, কিন্তু তার তো দেশ থেকে পালিয়ে গেছে, মানে অন্য জিনিস। তার বিরুদ্ধে আয়নাঘর প্রকল্প তৈরির সব ঠিক আছে, তাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কারণ তাকে মেরে ফেলবে। সেখানে বলছে গণতন্ত্র নেই সেখানে। তার মানে কি বাংলাদেশে কি কোনো একটা মৌলবাদীদের হাত থেকে? আমি মৌলবাদী জানি না, কিন্তু যে একজনকে দেশ থেকে ছেড়ে চলে যেতে হয় খুনের ভয়, সেই দেশে কন্ডেম করা দরকার। তাহলে আসলে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতি কোন পথে যাচ্ছে আপনার মনে হয়? এখন দেখো, রাইটিস্ট পথ বলবো না, কনজিউমারিজমের দিকে যাচ্ছে। আমার যে জিনিসটা ভালো লাগে আমি কিনবো, এটা আমার দরকার নেই, আমি কিনবো না।
এটা এটা কনজিউমারিজম তো ক্যাপিটালিজমের অন্যতম একটা পার্ট। হ্যাঁ, মেবি হয়তো জোর করছে না। আনরেস্টেন্ট ক্যাপিটালিজম না, দিস ইজ রেস্টেন্ট ক্যাপিটালিজম। জোর করছে না, কিন্তু একভাবে সামাজিক বাধ্য করছে। বাধ্য করছে, যেহেতু তুমি এই সমাজের আমি এর অংশ রয়েছে। এই কলা, একটা কলার বাগানে তুমি এখানে 10 টাকায় 10টা কলা দিচ্ছ, তাসের জায়গায় 10 টাকায় 50টা কলা দিচ্ছে, তুমি কদিন 10 টাকা কিনবে? চলে যাবে 50 টাকা। রাহুল গান্ধী কি ভারতের রাজনীতিটাকে এরপর বদলে দেবেন আপনার কি মনে হয়? আমার জানি না, তবে ভেরি এফিশিয়েন্ট লোক। আমার দল বলে সেইভাবে বলছি না, অনেকে পাপ্পু পাপ্পু বলছি, ওর মতো পড়াশোনা জানা। হ্যাঁ, সেটা বটেই। এটা দেখেছি। কিন্তু অনেকে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধী সেই অর্থে কনসেন্ট্রেশন দেন সেটা না। দেখা যাক, আমি সেভাবে বলতে পারছি না। স্বাভাবিক, দলটাও তো ছোট, পশ্চিমবঙ্গের কংগ্রেস সেভাবে নেই, থাকলে এখানে আছে, সেখানে রাহুল গান্ধী আছে। এই মুহূর্তে এই আন্দোলনকারীদের আপনি কোনো মেসেজ দিতে চাইবেন বা কোনো কথা বলতে চাইবেন শেষ প্রশ্ন? না, কোনো কথা নেই, আন্দোলন নিজের পথে চলে, কি মেসেজ হবে? ফলে আমরা দেখলাম এক উত্তপ্ত আলোচনার ভেতর দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করলাম, যুক্তি তক্ক গপ্প, অর্থাৎ ঋত্বিক ঘটক যে কথা বলেছিল, বারবার যুক্তির ভেতর দিয়ে, তর্কের ভেতর দিয়ে এবং শেষে গল্পের ভেতর দিয়ে সত্যকে আবিষ্কার করা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।